কি ব্যাপার? ক্লাস নেই এখন? মিম খানিক অস্থির হয়ে পড়ল। কিভাবে কথা আরম্ভ করবে তা নিয়ে দ্বিধায় পতিত হলো। আদৃশ মিমের নীরবতা উপলব্ধি করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মিম আর ভাবনায় সময় নষ্ট করলো না, একেবারেই বলে দিল, সরি। অকস্মাৎ মিমের জবান হতে কোনো কারণ ব্যতীত সরি শুনে ভীষণ অবাক হলো আদৃশ। ভ্রুজোড়া কুঞ্চিত করে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, সরি? কি কারণে সরি? মিম এবার অস্থির হয়ে জবাব হাতড়াতে লাগলো। নত দৃষ্টি নিবদ্ধ করলো মেঝেতে, যেন মেঝেতেই লেখা আছে তার জবাব। কয়েক সেকেন্ড সময় নিয়ে চট করে জবাব দিল, কালকে রাতে ফোন না দেওয়ার জন্য। বলেই সে ওই স্থান ছেড়ে চলে এলো। পিছে আদৃশ পুরোই বেয়াক্কেল বনে গেল। কয়েক মিনিটের মাথায় কি দিয়ে কি হয়ে গেল তা বুঝে উঠতে সময় লাগলো তার। শেষে নিজেকে প্রশ্ন করলো, ও সরি বললো কেন? ওর কি কোনো দোষ ছিল? শুধুমাত্র কাল রাতে ফোন না দেওয়ার জন্য এইভাবে সরি বললো? অদ্ভুত। এদিকে মিম ওয়ার্ডে এসে শান্ত হয়ে বসলো। এক সরি বলতে যে তার জান প্রাণ ছুটে যাবে কে জানতো। এ নিয়ে নিজেই নিজেকে শুধালো, সরি বলতেই এই অবস্থা? কখনো যদি মনের কথা বলতে হয় তাহলে তো আমি সেখানেই বদল তুলবো। না না, আমাদের এসব হবে না। বরং সবসময় নিজেকে চুপচাপ রেখে পটল তোলার মতো পরিস্থিতিতে তো হতে বিরত থাকতে হবে। মায়ের কথা মতো ওয়ার্ড শেষে হোস্টেলে ফিরে ফ্রেশ হয়েই মিম কল দিল আদৃশকে। আদৃশ তখন মাত্র রুমে ঢুকেছে। হঠাৎ এই সময়ে মিমের কল দেখে খানিক ভ্রু কুচকাল। ভাবল এভাবে অকস্মাৎ ফোন দেওয়ার কারণ কি। সে কল রিসিভ করলো। সাথে সাথেই ওপাশ থেকে মিম সালাম দিল। আদৃশ সালামের জবাব দিল। জিজ্ঞেস করলো, তুমি ওয়ার্ডে না? না, ওয়ার্ড শেষ হয়েছে আরও প্রায় ৮ ঘন্টা আগে। আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। ও, কি করছো তুমি? এই জিজ্ঞেস করতে করতে আদৃশ পরনের শার্ট খুলতে লাগলো। ওপাশ হতে মিম তখন জবাব দিল, বারান্দায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি। আপনি কি করছেন? আমি কেবল রুমে ঢুকলাম, চেঞ্জ করছি। ও সরি সরি, আমি পরে ফোন দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে নিন। বলেই মিম ফোন রাখতে চাইল, কিন্তু আদৃশ তাকে বাধা দিয়ে বলল, না, সমস্যা নেই। তোমার সাথে কথা বলে একেবারে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তুমি রাতে খাবার খেয়েছো? এখনো খাইনি, একটু পর খাবো। ও আচ্ছা। বলে আদৃশ কয়েক সেকেন্ড সময় নিল। গতকাল রাতে এসে মিমকে ফোন দেয়নি বলে বলল, গতকাল রাতে তোমাকে ফোন করা হয়নি। ভেবেছিলাম 10টার দিকে একবার কল দিয়ে কথা বলবো, কিন্তু কালকে ভীষণ ক্লান্ত ছিলাম, এই জন্য 10টার আগে ঘুমিয়ে পড়েছিলাম। আদৃশের একথা শুনে মিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই এক ফোন না দেওয়ার কারণে কাল তার মায়ের সাথে ছোটোখাটো একটা গ্যাঞ্জাম বেঁধে গিয়েছিল। অথচ মায়ের কথা প্রথমবারেই শুনে আদৃশকে কল দিলে হয়তো আদৃশের বিরক্তির কারণ হতো সে। মিম স্বাচ্ছন্দ্যে প্রত্যুত্তর করল, সমস্যা নেই, আমিও কালকে একটু ক্লান্ত ছিলাম। তাহলে আজ আমাকে সরি বললে কেন? ওই যে ফোন না দেওয়ার কারণে। এই কারণে আবার সরি বলতে হয়? হয়, যদি আপনি আবার এই নিয়ে মাইন্ড করেন তাহলে। আদৃশ ওপাশে হেসে উঠল, বলল, মাইন্ড করার কি আছে শুনি? তুমিও ক্লান্ত ছিলে, আমিও ক্লান্ত ছিলাম, এই কারণে ফোন নাই করা হতে পারে। এত বড় ইস্যু নাই এটা। মিম সামান্য খুশি হলো বোধহয়। উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল, সত্যি আপনার সমস্যা নেই এতে? হুম, কোনো সমস্যা নেই, তবে এটা একদিন হলে মানা যাবে, পরপর 2 দিন হলে আমি সহ্য করতে পারবো না, বলে দিলাম। মিম এপাশে মৃদু হাসল, বলল, 2 দিন হবে না, বলে দিলাম আমি। আদৃশ ঠোঁটের কোণে মৃদু হাসির ধারা বজায় রেখে বিছানায় হেলান দিয়ে বসল, বলল, মনে থাকে যেন আদৃশের মিসেস। মিম পুনরায় হাসল। আদৃশ্যের মিসেস সম্বোধনটা শুনলে তার ভালো লাগে, খানিক হাসিও পায়। তার মনে হয় আদৃশ্যের জবানিতে এই সম্বোধনটা বেশ মানায়। আদৃশ যতবার এই নামে তাকে ডাকবে সে বোধহয় ততবারই হেসে উঠবে। অতপর চাপা লাজুক হাসি হেসে উত্তর নিবে। মিম অন্য কথায় চলে গেল। জিজ্ঞেস করল, আপনার যে আরও 2-1 দিন ছুটি ছিল, এর আগেই ডিউটি শুরু করলেন যে? আদৃশ লম্বা শ্বাস ফেলল, বলল, হ্যাঁ, যেখানে বউ পাশে থাকে না সেখানে এত ছুটি নিয়ে কি লাভ বলো?
শুধু বউয়ের জন্য ছুটি নেয় নাকি সবাই? মাঝে মাঝে নিজের রেস্টের জন্য ছুটি নিতে হয়। এখন তো রেস্ট নিয়ে কি হবে, একেবারে হানিমুনের সময় গিয়ে রেস্ট নেব। অকস্মাৎ হানিমুনের কথা শুনে মিম কয়েক সেকেন্ডের জন্যে থমকে গেল। তবে এই নিয়ে সে লাজুক লতায় না মেতে মৃদু কঠোরতা নিয়ে বলল, আবার হানিমুন? আমাদের কারোর সময় আছে নাকি? ওপাশে আদৃশ ভ্রুজোড়া কুঞ্চিত করে বলল, আমরা এতটাও ব্যস্ত না যে হানিমুনে যেতে পারবো না। আপনি কি ভুলে গিয়েছেন আমার 2 মাস পর ফাইনাল প্রুফ? তো এখন কি যাচ্ছে হানিমুনে? তোমার প্রুফের পর যে ছুটি থাকবে তখন যাব। তখন কি আর সেই আমেজ থাকবে যা এখন আছে? শুধু শুধু যাওয়া হবে। আদৃশ এবার অল্প স্বল্প রেগে অভিযোগের সুরে বলল, তুমি মেয়েটা ভীষণ রোম্যান্টিক। কোথায় হানিমুনের কথা শুনে লজ্জায় লজ্জায় জিজ্ঞেস করবে কোথায় যাব, কত দিনের জন্য যাব, তা না করে উল্টো নিষেধ করছো। তোমার মধ্যে রোম্যান্টিকতার কোনো রসকস নেই। আদৃশের এহেন অভিযোগ শুনেও যেন মিমের মনে হলো সে প্রশংসা শুনছে। বলল, আমি এমনই রসকসীন বেরং মানুষ। বেশি রং চং বেশি ঢং আবার স্যুট করে না। ওপাশে আদৃশ ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল, উদ্যমী হয়ে বলল, বুঝেছি বুঝেছি, এই ব্ল্যাক এর হোয়াইট আর দৃশ্যের মেসেজকে রঙের জোয়ারে ভাসাতে হবে। তোমাকে আগে গোড়া বদলাতে হবে। মিম আদৃশকে খোঁচা মেরে বলল, একজনকে বদলানো কি এতই সহজ যদি না বদলাতে পারেন আমাকে? চ্যালেঞ্জ করছো? যদি বদলাতে পারি তোমাকে? পারবেন না বলে দিলাম। আচ্ছা, সময় আসুক, দেখা যাবে। আদৃশ আর কথা বাড়াতে পারল না। তার বাসার দরজায় কড়াঘাতের আওয়াজ পেল। মিমকে বলল, আমি রাখছি, এখন পরে কথা বলবো। হাবিব চলে এসেছে বোধ হয়। আচ্ছা, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন। বলেই ফোন রেখে দিল সে। ফোন রেখেই লম্বা একটা শ্বাস টেনে নিল মিম। ভিতরে ভিতরে ভীষণ হালকা অনুভব করছে সে। সন্দেহ নেই আদৃশের সাথে কথা বলে বেশ ভালো বোধ করছে সে। মনের মাঝে একটু একটু খুশি অনুভূত হচ্ছে। এই অনুভূতি নিয়ে সে রুমে এসেই ডায়েরি খুলে বসল। আজ ফারহা হোস্টেলে নেই, এজন্য নিশ্চিন্তে ডায়েরি খুলে লিখতে আরম্ভ করল সে। মানুষের তিক্ত অনুভূতি বদলাতে কি সময় লাগে, নাকি এসব ছোট ছোট খুশির মুহূর্তগুলো সেই বৃহৎ তিক্ত অনুভূতিকে তুচ্ছ মনে করে দূরে সরিয়ে রাখে? আমায় সব ছোট ছোট কিছু সুখের মুহূর্ত শক্ত করে আঁকড়ে ধরে আছে। আমি না মানলেও এতে সন্দেহ নেই যে এই ক্ষুদ্র ক্ষুদ্র কথোপকথন অনুভূতি আমার মাঝে ভালো লাগা বাড়ায়। প্রথম প্রথম ভেবেছিলাম আমি বোধহয় একদমই মানিয়ে নিতে পারবো না এ বিয়েতে। হয়তো রোজ আমাদের ঝগড়া হবে, কোনো কারণে মনোমালিন্য হবে, অতীতের ঘটনাগুলো স্মৃতিতে আসবে। অথচ আমার এ অদ্ভুত, ভীষণ অদ্ভুত এ মন আমার অনুমানকে দুমড়ে মুচড়ে দিয়ে সব কিছু মানিয়ে নিতে শুরু করেছে। হ্যাঁ, গতকাল অবশ্য মেজাজটা ভালো ছিল না। মুড সুইংয়ের ফাঁদে পড়ে মেজাজ বিগড়ে গিয়েছিল। মাঝে মাঝে এমন মুড সুইং অবশ্য মেনে নেওয়া যায়, কিন্তু এই মুডকে পাশ কাটিয়ে দেখলে আমি দেখি নিজের মাঝে ক্ষুদ্র কিছু পরিবর্তন। এটা ঠিক যে সময় খুব একটা যায়নি, হাতে গুনে 3 থেকে 4 দিন। আমি বুঝতে পারছি বোধ হয় এই বেরং আমি হয়তো খুব দ্রুতই বদলে যাব। নিজেকে আজ বুঝিয়েছি, বিয়ে যেহেতু হয়েছে সেহেতু তা মেনে নিতেই হবে। আজ হোক বা কাল হোক, তাহলে আজই কেন নয়? আমি দেখছি আদৃশ নিজের পক্ষ থেকে সম্পূর্ণ এফোর্ট দিচ্ছেন, তাহলে এতে আমারও কিছুটা এফোর্ট দেওয়া উচিত। তবেই তো ভালো কিছু হবে। আমি চেষ্টা করছি, হয়তোবা খানিক সময় লাগবে, তবে আমি জানি আমাদের এই সম্পর্কে আমাদের দুপক্ষ হতে প্রয়াস চালালে এক সময় আমাদের সুখের সংসার হবে। এ বিষয়ে অবশ্য আদৃশকে কিছু বলা যাবে না। যা করব চুপি চুপি করব, আমি একদম চুপি চুপি। 2 দিন বাদে মিম দুপুরে আদৃশের মাকে কল দিল। একমাত্র ছেলের বউয়ের ফোন পেয়ে খুশিতে আটখানা হলেন আসমা বেগম। মিমকে জিজ্ঞেস করলেন, কেমন আছো বৌমা? মিম সৌজন্যের সহিত জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি মা, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এভাবে তাদের মাঝে কথা এগুলো। এক পর্যায়ে আসমা বেগম জিজ্ঞেস করলেন, তাহলে বাসা দেখতে কখন যাচ্ছ মা? মিম আসমা বেগমের প্রশ্ন শুনে খানিক অবাক হলো। জিজ্ঞেস করলো, বাসা দেখা মানে বুঝলাম না মা। জানো না,
আদ্রিস বলল আজ সন্ধ্যায় তোমাকে নিয়ে নতুন বাসা দেখতে যাবে। না মা, এই ব্যাপারে উনি তো আমাকে কিছু বলেনি। ও হয়তো কাজের চাপে বলতে পারেনি, আমাকে কাল রাতে একবার বলেছিল। আমি এ ব্যাপারে কিছু জানি না, আদ্রিস হয়তো পরে বলবেন আমাকে। হ্যাঁ বলতে পারে। জানো বৌমা, আমার শুধু মন চাইছে তোমাকে যত দ্রুত পারি বাড়িতে নিয়ে আসি। একবার ভাবলাম কোনো এক শুক্রবারে আদ্রিককে বলবো তোমাকে নিয়ে আসতে, কিন্তু পরে তোমার শ্বশুর বলল এভাবে না নিয়ে একেবারে বড়সড় আয়োজন করে আনবো তোমায়, সেটা ভালো হবে। ওপাশে মিম মৃদু হাসল। এভাবে খানিক সময় কথাবার্তা চলল দুজনের মাঝে। পরে আসমা বেগম ফোন রেখে দিলেন। এরপর মিম ফোন করলো আদ্রিসকে। আদ্রিস কল রিসিভ করে ব্যস্ত কণ্ঠে বলল,